বাংলাদেশ দাঁড়িয়ে এক সন্ধিক্ষণে নতুন প্রত্যাশায় দরজায় করা নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বদলের হাওয়া নিয়ে আসছে লাখো তরুণ, যারা পা রাখছেন ভোটের ময়দানে। দর্শক, এসব তরুণ কিন্তু শুধু ভোটারই নন, তারা হতে পারে গেম চেঞ্জারও। এসব তরুণ অভিজ্ঞদের মুখে শুনবো আগামীর ভাবনা। এসব জানতে ও জানাতেই মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট, সাথে আছি হিমাদ্রি রাহা। দর্শক, মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে আজকে আমরা আলোচনা করব সিরাজগঞ্জের যে সংসদীয় আসনগুলো আছে, অর্থাৎ সিরাজগঞ্জ 1, 2, 3, 4, 5 ও 6, এসব সংসদীয় আসনগুলো যারা তরুণ আছে, সাধারণ মানুষ আছে, তাদের আমরা কথাগুলো শুনবো। সেই সাথে জানবো আসনগুলোতে রাজনৈতিক দলগুলোর মনোনীত প্রার্থী এবং মনোনয়ন প্রত্যাশী যারা আছে তাদের নির্বাচনী ভাবনা। আলোচনায় যাবার আগে এই 6টি সংসদীয় আসনে বিগত যে নির্বাচনী বছরগুলো ছিল, 1991 থেকে 2008 সালের যে নির্বাচন, সেই নির্বাচনের ফলাফলগুলো আমরা একটু বিশ্লেষণ করে আসবো। দর্শক, নির্বাচনী বছর 1991 সিরাজগঞ্জ 1 আসনে মোহাম্মদ নাসিম আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে 48,338 ভোট পান। তার প্রতিদ্বন্দ্বী ছিল আমির হোসেন ভুলু, তিনি 26,618 ভোট পান। তিনি বিএনপির ধানের শীষ প্রতীক থেকে। দর্শক, আমরা পরবর্তী নির্বাচনী বছর 1996 দিকে যদি তাকাই, সিরাজগঞ্জ 1 আসনে আবারও মোহাম্মদ নাসিম 62,383 ভোট পেয়ে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে তিনি নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিল আব্দুল মজিদ মিনু, তিনি 23,927 ভোট পান বিএনপির ধানের শীষ প্রতীকে। আমরা পরবর্তী নির্বাচনী বছর 2001 দিকে যদি তাকাই, 2001 সিরাজগঞ্জ 1 আসনে আবারও মোহাম্মদ নাসিম টানা 3বার 1,01,981 ভোট পেয়ে সেবার তিনি আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল বিগত সময়ে যিনি প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির ধানের শীষ প্রতীকে আব্দুল মজিদ মিনু, তিনি 38,202 ভোট পান। আমরা নির্বাচনী বছর 2008 সিরাজগঞ্জ 1 আসনে তানভীর শাকিল জয় আওয়ামী লীগ থেকে তিনি নৌকা প্রতীকে 1,77,735 ভোট পেয়ে তিনি নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিল আব্দুল মজিদ মিনু, তিনি 40,814 ভোট পেয়ে বিএনপির ধানের শীষ প্রতীক থেকে নির্বাচন করেন। আমরা যদি সিরাজগঞ্জ 2 আসনের দিকে এবার তাকাতে চাই, 1991 সালে সিরাজগঞ্জ 2 আসনে মির্জা মুরাদুজ্জামান বিএনপির ধানের শীষ প্রতীকে তিনি 58,437 ভোট পেয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল মোতাহার হোসেন, তিনি 42,376 ভোট পান। আওয়ামী লীগের নৌকা প্রতীকে ব্যবধান ছিল প্রায় 16,000 ভোটের ব্যবধান। আমরা যদি 1996 সালের নির্বাচনী বছরের দিকে তাকাই, সিরাজগঞ্জ 2 আসনে মোহাম্মদ নাসিম, যিনি 1 আসন থেকে করেছিলেন, তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকে 68,598 ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল AK শামসুল আলামিন, তিনি বিএনপির ধানের শীষ প্রতীকে 52,709 ভোট তিনি পান। আমরা 2001 সালের নির্বাচনী বছর যদি তাকাই, সিরাজগঞ্জ 2 আসনে ইকবাল হাসান আহমেদ টুকু বিএনপির ধানের শীষ প্রতীকে তিনি 1,38,640 ভোট পান। তার প্রতিদ্বন্দ্বী ছিল মোহাম্মদ নাসিম, বিগতবারের সংসদ সদস্য, তিনি 1,09,482 ভোট পান আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে। আমরা 2008 নির্বাচনী বছর সিরাজগঞ্জ 2 আসনে রুমানা মাহমুদ, তিনি বিএনপির ধানের শীষ প্রতীকে 1,28,432 ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল জান্নাত আরা হেনরি, 1,26,311 আওয়ামী লীগের নৌকা প্রতীকে। বোঝাই যাচ্ছে বেশ হাড্ডাহাড্ডি লড়াই, মাত্র 2,000 ভোটের ব্যবধান আমরা দেখতে পাচ্ছি। আমরা সিরাজগঞ্জ 3 আসনের পরিসংখ্যানটা একটু দেখতে চাই। 1991 সালে সিরাজগঞ্জ 3 আসনে আব্দুল মান্নান তালুকদার বিএনপির ধানের শীষ প্রতীকে 46,101 ভোট পেয়ে নির্বাচিত হন সংসদ সদস্য। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ইসহাক হোসেন, তিনি 41,692 ভোট পান আওয়ামী লীগের নৌকা প্রতীকে। 1996 সালে সিরাজগঞ্জ 3 আসনে আব্দুল মান্নান তালুকদার বিএনপির ধানের শীষ প্রতীকে 74,192 ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিল ইসহাক হোসেন, আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে 70,775 ভোট তিনি পান। আমরা পরবর্তী নির্বাচনী বছর 2001 সালের দিকে যদি যেতে চাই, দর্শক, 2001 সালে সিরাজগঞ্জ 3 আসনে আব্দুল মান্নান তালুকদার, তিনি বিএনপির ধানের শীষ প্রতীকে 1,27,780 ভোট পান এবং তার প্রতিদ্বন্দ্বী ছিল মোহাম্মদ নাসিম, আওয়ামী লীগ থেকে 97,906 ভোট। আমরা পরবর্তী নির্বাচনী বছরের দিকে একটু যদি তাকাই, 2008 সালে যদি আমরা দেখি, আওয়ামী লীগের নৌকা প্রতীকে ইসহাক হোসেন, তিনি 1,64,452 ভোট পেয়ে সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিল আব্দুল মান্নান তালুকদার, তিনি 1,09,525 ভোট পান বিএনপির ধানের শীষ প্রতীকে। এই গেল 3টি আসন। আমরা সিরাজগঞ্জ 4 আসনে যদি এবার পরিসংখ্যানগুলো তাকাই, 1991 সালে সিরাজগঞ্জ 4 আসন থেকে আকবর আলী 45,539 ভোট পেয়ে বিএনপির ধানের শীষ প্রতীকে তিনি নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিল জামায়াতে ইসলামী দাড়িপাল্লা মার্কায় আবু বকর সিদ্দিকী, 41,637 ভোট তিনি সেখান থেকে পান। পরবর্তী নির্বাচনী বছর আমরা যদি 1996
96 দিকে তাকায় আব্দুল লতিফ মির্জা, তিনি 80,477 ভোট পান আওয়ামী লীগের নৌকা প্রতীকে। তার প্রতিদ্বন্দ্বী ছিল AYM কামাল, তিনি বিএনপি ধানের শীষ প্রতীকে পান 38,626 ভোট। আমরা যদি পরবর্তী নির্বাচনী বছর 2001 সালের দিকে যদি তাকাই, সিরাজগঞ্জ 4 আসনে আকবর আলী আবারও বিএনপির ধানের শীষ প্রতীকে তিনি 1,30,241 ভোট পান। তার প্রতিদ্বন্দ্বী ছিল আব্দুল লতিফ মির্জা, তিনি 1,692 ভোট পান আওয়ামী লীগের নৌকা প্রতীকে। আমরা 2008 নির্বাচনী বছর সিরাজগঞ্জ 4-এ পরিসংখ্যান যদি তাকাই, শফিকুল ইসলাম আওয়ামী লীগের নৌকা প্রতীকে তিনি 1,62,503 ভোট পান। জামায়াত ইসলামী কিন্তু সেবার জোট থেকে হয়তো নির্বাচন করেছিল, আমরা ধানের শীষ প্রতীকে রফিকুল ইসলাম খান সেবার জোট থেকে 97,463 ভোট পেয়ে সেখান থেকে তিনি প্রতিদ্বন্দ্বী ছিলেন। আমরা সিরাজগঞ্জ 5 আসনের পরিসংখ্যানে একটু তাকাবো দর্শক। সিরাজগঞ্জ 5 আসনে যদি আমরা তাকাই, 1991 সালে শহীদুল্লাহ খান বিএনপি ধানের শীষ প্রতীকে 39,091 ভোট পেয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিল আলী আলম বাংলাদেশ জামায়াত ইসলামী থেকে, তিনি 31,729 ভোট পান দাঁড়িপাল্লা প্রতীকে। আমরা 1996 নির্বাচনী বছর যদি তাকাই, আব্দুল লতিফ বিশ্বাস তিনি 51,681 ভোট পেয়ে আওয়ামী লীগের নৌকা প্রতীকে সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। আর শহীদুল্লাহ খান বিএনপির ধানের শীষ প্রতীকে তিনি 48,360 ভোট পান। মাত্র 3,000 ভোটের একটা ব্যবধান আমরা দেখতে পাচ্ছি। আমরা 2001 সালের দিকে যদি সিরাজগঞ্জ 5 আসনের নির্বাচনী বছরটা বিশ্লেষণ করে দেখতে পাই, সেখানে কিন্তু বিএনপি ধানের শীষ প্রতীকে মোহাম্মদ মোজাম্মেল হক 1,18,324 ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিল আব্দুল লতিফ বিশ্বাস, তিনি 54,830 ভোট পান আওয়ামী লীগের নৌকা প্রতীকে। দর্শক 2008 সাল যদি সিরাজগঞ্জ 5 আসনে আমরা দেখি, আব্দুল লতিফ বিশ্বাস কিন্তু এবার সেখান থেকে 1,19,582 ভোট পেয়ে আওয়ামী লীগের নৌকা প্রতীকে সেখান থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিল মঞ্জুর কাদের, তিনি 1,19,330 ভোট পান, তিনি বিএনপি ধানের শীষ। আমরা ব্যবধানটা দেখতে পাচ্ছি মাত্র 252 ভোটের ব্যবধান আমরা দেখতে পাচ্ছি এই জায়গায়। হাড্ডাহাড্ডি লড়াই বলা যায়। আমরা যদি সবশেষ আসন সিরাজগঞ্জ 6 আসনের নির্বাচনী পরিসংখ্যানগুলো যদি আমরা দেখি, 1996 সালে 1991 সালে সিরাজগঞ্জ 6 আসনে কামরুদ্দিন ইহিয়া খান মজলিস, তিনি 38,677 ভোট পেয়ে বিএনপির ধানের শীষ প্রতীকে তিনি নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিল ডাক্তার মাজহারুল ইসলাম, তিনি 28,163 ভোট পান আওয়ামী লীগের নৌকা প্রতীকে। 1996 সালে সিরাজগঞ্জ 6 আসনে হাসিবুর রহমান স্বপন বিএনপির ধানের শীষ প্রতীকে 54,023 ভোট তারা পান। প্রতিদ্বন্দ্বী ছিল ডাক্তার মাজহারুল ইসলাম, তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকে 53,072 ভোট পান। আমরা যদি 2001 সালের নির্বাচনী বছরের দিকে তাকাই, সেবার কিন্তু সিরাজগঞ্জ 6 সালের ডাক্তার MM মতিন 99,543 ভোট পান, তিনি জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে। তার প্রতিদ্বন্দ্বী ছিল চয়ন ইসলাম, 78,908 ভোট পান আওয়ামী লীগ থেকে। আমরা 2008 সাল সর্বশেষ নির্বাচনী বছর তাকাই, সিরাজগঞ্জ 6 আসন, চয়ন ইসলাম এবার সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন 1,57,484 ভোট পেয়ে। তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচন করেছিলেন। তার প্রতিদ্বন্দ্বী ছিল কামরুদ্দিন ইহিয়া খান মজলিস, তিনি 1,27,875 ভোট পান বিএনপির ধানের শীষ প্রতীকে। দর্শক, এই ছিল বিগত দিনগুলোতে সিরাজগঞ্জের যে সংসদীয় আসনগুলো ছিল সেখানকার নির্বাচনী পরিসংখ্যান আমরা দেখলাম। বলা যায় প্রত্যেকটি আসনে একটা তুমুল প্রতিদ্বন্দ্বিতা ছিল। আমরা এই পরিসংখ্যানের পর দর্শক এই মুহূর্তে যে সংসদীয় আসনগুলো দেখলাম, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অর্থাৎ ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, সেখানে এই আসনগুলোতে রাজনৈতিক দলগুলো যারা মনোনীত প্রার্থী আছে তাদের প্রত্যাশা প্রতিশ্রুতির কথা আমরা একটু শুনে আসবো। দলের প্রধান জনাব তারেক রহমানের দেওয়া রাষ্ট্র কাঠামোর 31 দফা নিয়ে আমি ইতিমধ্যেই মানুষের দ্বারে দ্বারে গিয়েছি। সর্বপ্রথম চরাঞ্চলের মানুষের প্রাণের দাবি যমুনা উপজেলা চাই, সেটি নিয়ে আমি কাজ করে চরকে আরও কীভাবে উন্নত করা যায় সেই জন্য আমি কাজ করতে চাই। কাজীপুরবাসীকে নদী ভাঙ্গন থেকে বাঁচাতে স্থায়ী বাঁধের ব্যবস্থা এবং অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করব। সদর আসনের 4টি ইউনিয়ন এই আসনের সাথে সংযুক্ত রয়েছে, তারা কোনো ক্ষেত্রে বৈষম্যের শিকার না হয় সেদিকে অবশ্যই আমার দৃষ্টি থাকবে। আমি এই আসনে নির্বাচিত হলে আমরা যমুনার পূর্ব অঞ্চলের চর অঞ্চলকে অগ্রাধিকার দিয়ে বৈষম্য মুক্ত আমরা এখানকার সমাজ ব্যবস্থা শাসন যাবতীয় কিছু আমরা সেভাবে গড়ার চেষ্টা করছি। নদী শাসন এবং নদী ভাঙন রোধের জন্য আমরা
এখানে উদ্যোগ নেব। পাশাপাশি কৃষি প্রধান এলাকা হিসেবে কৃষি ইনস্টিটিউট গড়ার মধ্য দিয়ে আমরা এখানে কৃষকদেরকে আধুনিক তথ্য প্রযুক্তিতে আমরা দক্ষ করে তুলে উন্নয়ন উৎপাদনে তাদেরকে আমরা কার্যকরী ভূমিকা রাখার ক্ষেত্রে সহযোগিতা করব। যে সমস্যার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে এখানে কর্মসংস্থানের খুব অভাব। কলকারখানা ইন্ডাস্ট্রি না থাকার কারণে বেকারের পরিমাণটা বেশি। আমি চিন্তা ভাবনা করব, চেষ্টা করব যে মানুষের কর্মসংস্থান বৃদ্ধির জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা যায়। যারা তাঁতি সম্প্রদায় আছে তাদের ব্যবসা বাণিজ্য কেন্দ্রিক যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো সমাধানের জন্য সর্বোচ্চ চেষ্টা করব। যে পরিকল্পনা নিয়ে আমি জনগণের কাছে যাচ্ছি সেটা হচ্ছে এখানকার যেই সকল সমস্যাগুলো আছে, তো উল্লেখ করার মতো সমস্যাটাগুলো হচ্ছে এই যে কৃষি প্রধান দেশ এটা, সুতরাং কৃষির বিশেষ করে আধুনিক যে সুযোগ সুবিধাগুলো আছে সেই সুযোগ সুবিধার ক্ষেত্রে আমি অনেকটা অপ্রতুল দেখছি, কম দেখছি পাচ্ছি, সেগুলোর দিকে আমি চেষ্টা করব সেগুলো কি করার জন্য। আমার এই 3 আসন মানে একেবারেই তো সম্ভব হবে না যে পর্যায়ক্রমে বা শুরুটা আমি এভাবে করতে চাই যাদের একটা আধুনিক এই 3 আসনটা একটা আধুনিক এই 2টা উপজেলার জন্য সেই রকম হয়, তা আমি সেটা আমার সেই ইচ্ছেটা আছে। আমার আসলে একটু চিন্তা ভাবনা আছে যে এই এলাকাতে শিল্পায়ন অঞ্চল হিসেবে গড়ে তোলা যায় কিনা, এবং তারপরে রয়েছে আপনার চলনবিল, এটা একটা মাছ অধ্যুষিত এলাকা, এবং এইখানে যদি আমরা আধুনিক একটা মাছ প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে এই দেশি মাছগুলো যে হয়, যে এই দেশি মাছগুলোকে কিন্তু আমরা বিদেশে রপ্তানি করে আমরা একটা ভালো একটা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। রাস্তাঘাটের কানেক্টিভিটি আছে যেগুলো আমার ফিউচার প্ল্যান, যদি দল আমাকে নমিনেশন দেয়, যদি আমি এই এলাকাতে আসতে পারি, এগুলো নিয়ে কাজ করার ইচ্ছা আছে আমার। পূর্ণাঙ্গ শিক্ষা নাগরিক হওয়া, সেই শিক্ষা নাগরিক করতে হলে আমাকে আরও যে কয়েকটা ইনস্টিটিউশন এখানে নাই, যেমন মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, এগুলো নাই বর্তমানে, এগুলি স্থাপন করার আমি পদক্ষেপ গ্রহণ করব। জনগণের ব্যবসা বাণিজ্য যাতে আরও প্রসার ঘটে, ব্যবসা বাণিজ্যের কাছ থেকে, শহর থেকে যাতে চাঁদাবাজ, দুর্নীতিবাজ এবং সন্ত্রাস কর্মকাণ্ড নির্মূল হয়, সে ব্যবস্থা আমি নেব। আমি উল্লাপাড়া নিয়ে অনেক চিন্তা করি, অনেক ভাবি। রোগীর সেবা দেওয়া, মসজিদ নির্মাণ, মসজিদের অজুখানা তৈরি সহ অনেক কাজেই আমরা অনেক কাজ সহযোগিতা করার চেষ্টা করছি। আমার আরও পরিকল্পনা আছে, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন থেকে শুরু করে আমাদের আরও পরিকল্পনা আছে যে আগামী আমরা যদি নির্বাচিত হই, উল্লাপাড়া একটা পলিটেকনিক ইনস্টিটিউট করা এবং একটা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা। প্রথমেই আমি যমুনার করাল ঘাসে চৌহালিকে রক্ষা করার জন্য নদী শাসন এবং নদীর পাড়ে বাঁধ নির্মাণ করে আমি চৌহালিকে রক্ষা করতে চাই। এটা আমার মনে করি একটা অতি গুরুত্বপূর্ণ কাজ। এই অঞ্চলের জন্য গ্যাস লাইন সংযোগ খুবই গুরুত্বপূর্ণ। গ্যাস লাইন সংযোগ হলে এলাকার ব্যবসা বাণিজ্যর আরও উন্নত হবে। তাঁত শিল্পকে উন্নয়ন এবং তাঁতিদের সমস্যা চিহ্নিত করে তাঁত শিল্পের উন্নয়নের জন্য আবার ভবিষ্যতে পরিকল্পনা রয়েছে। জনগণের মধ্যে যে সমর্থন, যে ভালোবাসা, যে উদ্দীপনা এবং সহযোগিতা পাচ্ছি, তাতে মনে হয় আমার চ্যালেঞ্জ জনগণই ওভারকাম করে নিয়ে গেছে। জাতীয় সংসদ সদস্য হিসেবে যদি নির্বাচিত হতে পারি, আমার 1 নম্বর কাজ হবে অবহেলিত বেলকুচি এবং চৌহালির মানুষগুলো উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত। প্রথম নজরটাই থাকবে বেলকুচি এবং চৌহালি মানুষের জন্য অবকাঠামো উন্নয়ন। তাঁত শিল্পটার প্রতি একটা বৈষম্যপূর্ণ আচরণ আমরা দেখতে পাই। আর আমি যদি নির্বাচিত হতে পারি, আমার বেলকুচির তাঁত সমৃদ্ধ এলাকাটাকে আরও উন্নত এবং তাদের জন্য সেবা এবং খেদমত দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। শাহজাদপুরের জন্য কয়েকটা প্রায়োরিটি সমস্যার মধ্যে একটি হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, এমনকি উপজেলা থেকে ইউনিয়ন পর্যায়ে যাওয়ার মতন 4-5টা ইউনিয়ন আছে যেখানে স্বাভাবিকভাবে কোনো গাড়ি নিয়ে আপনি যেতে পারবেন না, ভালো কোনো রাস্তা নেই। এখানকার যে স্কুল, কলেজ, মাদ্রাসা, সেগুলোর যে শিক্ষার মান, সেগুলোতে যে ধরনের টিচাররা আছেন
সেগুলোই যে রিসোর্সটুকু আছে, বাজেট বরাদ্দ আছে, যারা আমাদের শিক্ষার্থী এবং তাদের পরিবার কেউই সন্তুষ্ট না। সামাজিক যে সম্প্রীতি এবং মানুষের মধ্যে যে একটা স্বাধীনভাবে বাঁচার এবং মানুষের মধ্যে যে ভালো লাগাটা তৈরি হয়, সেই ভালো লাগাটা তৈরি করার জন্য আমি চেষ্টা করব। আমাদের পরিকল্পনার মধ্যে বাংলাদেশ জামাত ইসলামী সারা বাংলাদেশ তথা সাদাতপুরে চায় সাদাতপুরে সকল দুর্নীতি, দুঃশাসন এবং সকল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, মাদক মুক্ত এবং সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত একটা সুন্দর শিক্ষা বান্ধব আমাদের সাদাতপুরকে উপহার দিতে চায়। অনলাইনে যুক্ত হয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু, এবং সেই সাথে আমাদের সাথে যুক্ত আছেন সিরাজগঞ্জ যে 2 আসনের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী এবং জেলা সেক্রেটারি মোহাম্মদ জাহিদুল ইসলাম। মোহাম্মদ জাহিদুল ইসলাম এবং সাইদুর রহমান বাচ্চু দুজনকে স্বাগত মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে। শুরুতে সাইদুর রহমান বাচ্চু, আপনার কাছে আমরা ফিরতে চাই। সেটি হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন, যদি না হয় প্রেস সচিব ইতিমধ্যে বলেছেন যে 15 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হয়ে যাবে। তো সেক্ষেত্রে সেটাকে যদি আমরা সময় ধরে নেই, আপনাদের নির্বাচনী মাঠ কেমন এখন, চ্যালেঞ্জগুলো কি একটু আমাদের বলবেন সিরাজগঞ্জে? ধন্যবাদ। প্রথমেই আমি ডিবিসি চ্যানেলকে অভিনন্দন, শুভেচ্ছা জানাই আমার দল জেলা বিএনপির পক্ষ থেকে এবং আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে। আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে বাংলাদেশের নয়নের মণি, আমাদের প্রাণের স্পন্দন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। তাকে জরুরি ভিত্তিতে আসলে দেশের বাইরে হয়তো নিয়ে যাওয়া হচ্ছে। এই মুহূর্তে কথা বলাটাও এখন আমার জন্য অত্যন্ত খুবই, আমি গভীরভাবেই বেদনার মধ্যে আছি। তারপরেও বলতে চাই, যেহেতু আপনার সঙ্গে কথা বলছি, তো আসলে আপনি তো ইতিহাসটা দেখলাম, আপনি যে 1991 সাল থেকে যে নির্বাচনের পরিসংখ্যান আপনি বললেন, সেই পরিসংখ্যান এই ইতিহাসে কিন্তু বলে দেয় যে বিএনপির অবস্থানটা কোথায়, বিএনপির অবস্থান কোথায়, এটা কিন্তু বলে দেয়। তারপরেও আমি বলতে চাই যে গত 17 বছর আমরা ফ্যাসিবাদের শাসনের মধ্যে ছিলাম, আমরা বিভিন্ন সময়, এবং আমাদের দল সবচাইতে বেশি নির্যাতিত হয়েছে এবং আমাদের দলের নেতাকর্মীরা সবচাইতে বেশি মামলার শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। আমরা আসলে দলকে ওই সময় আন্দোলনও করেছি, সংগ্রামও করেছি, জেলও খেটেছি, পাশাপাশি দলকে সুসংগঠিত করার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আমার সিরাজগঞ্জের যে 6টি আসনের আমার 18টি ইউনিটের মধ্যে 6টি আসন যেটি রয়েছে, 6টি আসনেই আমরা ঐক্যবদ্ধ এবং আমাদের দল সুসংগঠিত। আমাদের প্রত্যেকটি আসনেই দলকে আমরা সুসংগঠিত করে রেখেছি ইনশাআল্লাহ। আগামী 6 ডিসেম্বর ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে, সেই ফেব্রুয়ারি নির্বাচনের তফসিল ঘোষণা করলে আমরা ইনশাআল্লাহ পরিপূর্ণভাবে আমরা নির্বাচনে নেমে যেতে পারবো। ইতিমধ্যেই আমাদের দলের নেতাকর্মীরা নির্বাচনের প্রচারণা চালাচ্ছেন এবং প্রচারণা চালাতে গিয়ে একটি জিনিস আমরা খুব সমস্যার মধ্যে পড়েছি, যে আগে তো একটা সময় যে ফ্যাসিবাদী ছিল, জনগণের আন্দোলনের চাপে বিতাড়িত হয়েছে, তারা এই দেশ থেকে পালিয়ে চলে গিয়েছে। কিন্তু এখন আমাদের সামনে যারা নিজেদেরকে প্রতিদ্বন্দ্বী হিসাবে পরিচিতি করতে চায়, তারা কিন্তু আসলে গুপ্তভাবে তারা প্রচারণা চালায়। আগে যেমন আমরা আওয়ামী লীগের কিন্তু প্রচারণা বুঝতে পারতাম, কিন্তু এখন যেহেতু তারা গুপ্তভাবে পরিচালনাটা করে, ধর্মের নাম দিয়ে বিভিন্ন মসজিদে, বিভিন্ন মাদ্রাসায়, মানে মুসলমানদের যেগুলি দুর্বলতম জায়গা, সেই দুর্বলতম জায়গায় যেখানে আমরা ইবাদত করি অথবা আমল করি, সেই জায়গাতে তারা দেখা যায় ধর্মের নাম নিয়ে সেখানে তারা পরিচালনা করে। এই বিষয়গুলির ব্যাপারে আমরা একটু সম্মুখীন হচ্ছি যে তারা আসলে কোন ধরনের প্রচারণা করে। তারা ধর্মের দোহাই দিয়ে নির্বাচনের প্রচারণাটা চালানোর কারণে আমরা একটু দ্বিধার মধ্যে পড়েছি। তারা একদিকে ধর্মের কথা বলছে, অন্যদিকে তারা ভোট চাচ্ছে। এটা আমাদের জন্য অত্যন্ত, এটা একটা মনে করি যে প্রচারণার যে কৌশলটা, এই কৌশলটা আমরা সঠিকভাবে নির্ণয় করতে পারছি না। অর্থাৎ এই প্রচারণা কৌশলের কারণে আমরা একটু দ্বিধান্বিত হয়ে পড়ছি, নির্বাচনী মাঠটা কিছুটা আপনার জন্য এই জায়গায় হয়তো চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। নিশ্চয়ই সাইদুর রহমান বাচ্চু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা জাহিদুল ইসলাম সাথে যুক্ত হতে চাই। জাহিদুল ইসলাম, শুনলেন সাইদুর রহমান বাচ্চু প্রচারণা কৌশল নিয়ে কথা বললে, এই বিষয়ে আপনার পর্যবেক্ষণটা শুনতে চাইবো। আর সর্বোপরি আপনাদের নির্বাচনী পরিকল্পনাগুলো কি, চ্যালেঞ্জ কতটুকু বলে মনে করছেন?
ধন্যবাদ। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ধন্যবাদ ডিবিসি কে। আমি ধন্যবাদ জানাই সিরাজগঞ্জে একসাথে দীর্ঘদিন আন্দোলন করা আমার রাজনৈতিক সহযোদ্ধা সিরাজগঞ্জ জেলা সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ভাইকে আমি ধন্যবাদ জানাই। ডিবিসির এই চ্যানেলের মাধ্যমে যারা দর্শক শ্রোতারা আছেন দেশবাসীকে এবং সিরাজগঞ্জবাসীকে, নির্বাচনের প্রস্তুতি বাংলাদেশের 300 আসনে তাদের প্রার্থিতা ঘোষণা করেছে। দীর্ঘ 17 বছর বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বেশি নির্যাতন, বিভিন্ন সময় আন্দোলনের সক্রিয় ভূমিকা পালন করার কারণে নির্যাতনের পরিমাণটা সিরাজগঞ্জে আরো বেশি ছিল। অতীত স্বৈরাচার সরকারের আমলে আমাদের এই সিরাজগঞ্জে পুলিশের ক্রস ফায়ারে আওয়ামী লীগের সন্ত্রাসীদের দ্বারা 14 জন ভাই শাহাদাত বরণ করেছেন। আমাদের এমন কোন নেতাকর্মী নাই যারা জেল খাটে নাই, রিমান্ডের শিকার হন নাই। অনেককেই গুম করে রাখা হয়েছিল, যার ফলশ্রুতিতে সিরাজগঞ্জের জামাত ইসলামের প্রতি যে অত্যাচার বিচার করা হয়েছে সেটার শিকার আমরা সবাই ছিলাম। 5ই আগস্টের পরিবর্তনের পর একটা স্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে। স্বাভাবিকভাবে আমরা আমাদের বক্তব্য নিয়ে মানুষের সামনে উপস্থাপন করছি। সিরাজগঞ্জ জেলার 6টি আসন, 6টি আসনই আমাদের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। প্রত্যেক প্রার্থী তাদের বক্তব্য নিয়ে জনগণের কাছে যাচ্ছে। নির্বাচনের প্রস্তুতি বলতে যা বোঝায়, সেন্টার কমিটি থেকে শুরু করে এজেন্ট নিয়োগ এবং এই কমিটির এজেন্টের দায়িত্ব এবং কর্তব্য কি সেই বিষয়ে তাদেরকে প্রশিক্ষণ, পাশাপাশি প্রত্যেক ভোটারের কাছে আমাদের প্রত্যেক প্রার্থী নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে। সিরাজগঞ্জের নির্বাচন প্রচারণায় আমরা দুটা সমস্যার সম্মুখীন হচ্ছি। সেটা হলো যে অনেক জায়গায় যারা আমাদের ভোটের কর্মী ভোট চাচ্ছে তাদেরকে বিভিন্নভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছে, ভয় ভীতি দেখানো হচ্ছে, তাদেরকে দেখে নেওয়া হবে এই ধরনের শব্দ উচ্চারণ করা হচ্ছে। আমরা কোনো গোপন বা গুপ্ত রাজনৈতিক দল নই। বিগত 17 বছরে প্রকাশ্যে রাজনৈতিক ময়দানে সক্রিয় ছিলাম, এখনো প্রকাশ্য রাজনৈতিক ময়দানে সক্রিয় আছি। আমাদের সকল জনশক্তি নির্বাচনের মাঠে তৎপর। যে কোনো পরিস্থিতিতে সিরাজগঞ্জের 6টি আসনে আমরা নির্বাচিত হতে পারবো বলে বিশ্বাস করি, কারণ আমাদের প্রত্যেক প্রার্থী ক্লিন ইমেজের অধিকারী। কারো বিরুদ্ধে কোনো দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী এবং সামাজিক ইমেজটাকে কাজে লাগিয়ে আগামী সংসদ সদস্য যে নির্বাচন, প্রত্যেকটা আসনে সংসদ সদস্য নির্বাচনে আপনারা সে জায়গায় এগিয়ে থাকবেন বলছেন। মোহাম্মদ জাহিদুল ইসলাম এবং সাইদুর রহমান বাচ্চু দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের মধুমতি ব্যাঙ্গালোর টু পার্লামেন্টে এসে আপনার নির্বাচনী পরিকল্পনা তুলে ধরার জন্য। বিরতি পর আবারও স্বাগত মধুমতি ব্যাঙ্গালোর টু পার্লামেন্টে। আমরা আলোচনা করছি সিরাজগঞ্জের সংসদীয় আসনগুলো নিয়ে। দর্শক, লক্ষ লক্ষ তরুণ প্রথমবারের মতো যারা পা রাখছেন ভোটের ময়দানে, তারা শুধু ভোটারই নন, তারা হতে পারেন গেম চেঞ্জার। তাদের নিয়ে আমাদের এবার সেগমেন্ট তারুণ্যের ভোট। দর্শক, এবার জেনে নেব নির্বাচন নিয়ে তারুণ্যের ভাবনা, প্রত্যাশার কথা। প্রত্যাশা করছি যে সিরাজগঞ্জে এবার একটি সুষ্ঠু পরিবেশে সারা বাংলাদেশের মতো সিরাজগঞ্জে একটি ভালো নির্বাচন হবে এবং আমরা তরুণ ভোটার প্রত্যেকে আমাদের মতামত ভোট প্রদান করতে পারবো এবং সেখানে কোনো বাধা থাকবে না, কোনো চাপ থাকবে না। আসলে আমরা চাই যারা আমাদের সিরাজগঞ্জের নদী ভাঙন নিয়ে কাজ করবে, রাস্তা নিয়ে কাজ করবে, যুব সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবে, এরকম ব্যক্তিকে আমরা পছন্দ করে আমরা আমাদের নিজের ভোট দেব। দুর্নীতির যে সমস্যা আমাদের দেশে, এই দুর্নীতিমুক্ত একজন প্রার্থী আমাদের এখানে নির্বাচিত হবে বলে আমি মনে করি। আর গণঅভ্যুত্থানের যে আমাদের সাধারণ শিক্ষার্থী ছাত্র জনতার যে একটা প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা পূরণে যে কাজ করবে, আমরা এমন একটা প্রার্থী চাই। আমরা সৎ, যোগ্য এবং যে নারী এবং সমাজের জন্য গঠনমূলক কাজ করতে পারবে, আমরা তাকেই নির্বাচিত করব। নারীদের সেফটি সিকিউরিটির দিকেও যে চিন্তা ভাবনা রাখবে, চিন্তা পোষণ করবে, অবশ্যই সেই রকম ক্যান্ডিডেটকেই আমরা গুরুত্ব দেব। মানুষ আসলে ভয়ের রাজনীতি চায় না, সমাজে নির্ভয়ে চলাফেরা করতে পারে এই ধরনের সমাজ ব্যবস্থা যে ধরনের দল এবং প্রার্থী দিতে পারবে,
মানুষ সাধারণত সেই ধরনের প্রার্থীকে বেছে নেবে। সাধারণত সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত সমাজ ব্যবস্থা মানুষ ইদানিং এখন চায়। আমার এলাকার সার্বিক উন্নয়ন যারা করবে, অ্যাক্টিভিটিস ভালো হয়, মানুষের কল্যাণ হয়, যে প্রার্থী যার দ্বারা সম্ভব আমরা সেই প্রার্থীকে পাইছি। দর্শক, নির্বাচন এলেই কিন্তু জমে ওঠে চায়ের আড্ডা এবং নানা বিষয়ে যুক্তিতর্ক। সেই চায়ের আড্ডা থেকে শুরু করে অফিস আদালত সব জায়গায় শুধু নির্বাচনী তর্ক বিতর্ক চলতেই থাকে। আর সেসব নিয়েই আমাদের এবারের সেগমেন্ট ভোটের আড্ডা। দর্শক, ভোটের আড্ডায় নানা শ্রেণী পেশার মানুষের ভাবনা নিয়ে সিরাজগঞ্জ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খালিদ হৃদয়। হৃদয়, জানাবেন সেখানে নানা শ্রেণী পেশার মানুষের নির্বাচনী ভাবনা, তাদের চোখে আগামী নির্বাচনে প্রত্যাশা কি? ধন্যবাদ তিমাদ্রি, স্বাগত জানাচ্ছি মধুমতি ব্যাংক ডিবিসি রোড টু পার্লামেন্ট সিরাজগঞ্জ পর্বে। আমি সাথে আছি খালিদ হৃদয়। আমার সাথে যুক্ত হয়েছেন কিছু তরুণ প্রজন্মের ভোটার। আমরা জানি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একদমই সন্নিকটে এবং এই নির্বাচনকে ঘিরে কিন্তু নানা জনের নানা মত আমরা জানতে পেরেছি। তো আমি কথা বলবো কিছু তরুণ প্রজন্মের ভোটারদের সাথে, আসলে তাদের কি চিন্তা ভাবনা সেটি আসলে জানবো। স্বাগত ডিবিসি রোড টু পার্লামেন্টে। আসলে ভোট তো একদম সন্নিকটে, তো সেই ক্ষেত্রে আপনারা তরুণ প্রজন্ম ভোটাররা আপনারা কী ভাবছেন? ধন্যবাদ জানাই। আপনারা সবাই জানেন যে বিগত 6 বছর আমরা ভোট দিতে পারিনি। আমাদের ভোটের যে অধিকার সেটি কেড়ে নেওয়া হয়েছে। তো আমরা আশাবাদী সামনে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবো, কারণ 2000 শহীদ এবং এতগুলো আহত হয়েছে একমাত্র মানুষের ভোটের অধিকারটুকু কেড়ে নেওয়া হয়েছিল। তো আমরা তরুণ প্রজন্ম আশাবাদী যে আমরা সুষ্ঠুভাবে এবং নিরপেক্ষভাবে ভোট দিতে পারবো এবং প্রশাসনের কাছে আমাদের একটা দাবি থাকবে যে নিরপেক্ষভাবে যেন আমাদের এই উৎসবমুখর পরিবেশে সামনে যে নির্বাচন হবে সেটা আয়োজন করা হয়। আসলে নির্বাচনী পরিবেশ আপনি কেমন চাচ্ছেন? জি, ধন্যবাদ ডিবিসি নিউজকে। আসলে আমরা চাচ্ছি যে বিরোধী গণঅভ্যুত্থানের পরে যে স্বাধীনতা আমরা পেয়েছি, সেই স্বাধীনতাকে রক্ষা করে নির্বাচন যেন সুস্থভাবে হয়। কারণ আমরা এই দেশটাকে স্বাধীন করছি, এই সেনাকে অধিকারটা কেড়ে নিয়েছি, এটা পুনরুদ্ধার করেছি। এখন দেশের পরিস্থিতি অনেকটাই শান্ত। তো সামনে উচ্চমুখর পরিবেশে আমরা নির্বাচন করছি এবং যে প্রার্থীগুলো রয়েছে যারা সিরাজগঞ্জের ছাত্র সমাজকে নিয়ে চিন্তা ভাবনা করবে, যারা তাদের কর্মসংস্থান নষ্ট করে দেবে এবং যারা সিরাজগঞ্জের বিভিন্ন শিল্প সংস্থা রয়েছেন এগুলোর উন্নয়নের কথা চিন্তা করবে, আমরা তাকেই ভোট দেওয়ার চিন্তা ভাবনা করছি। জি, অনেক ধন্যবাদ। আপনি তো একজন তরুণ ভোটার, তো এবারে আপনি প্রথম ভোট দিচ্ছেন, তো সেই ক্ষেত্রে আসলে অনেকেই তো প্রার্থী হয়েছে, তো প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আসলে আপনারা কোন দিককে বেশি গুরুত্ব দিচ্ছেন? যেহেতু বিগত 17 বছরে আমরা ভোট দিতে পারিনি, সেহেতু আমাদের প্রার্থীর কাছ থেকে এরকম আশা আছে যে প্রার্থী আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে, এই সমস্যাগুলো সমাধানের কাজ করবে, এই বিষয়ে কাজ করবে, তাকে আমরা প্রার্থী হিসেবে আর কি চাচ্ছি। এরকম যোগ্য প্রার্থী, শিক্ষিত, সৎ এবং ভালো মানুষ, তাকে আমরা যোগ্য প্রার্থী হিসেবে চাচ্ছি। ধন্যবাদ। আপনি আসলে তরুণ ভোটার, তো সেই ক্ষেত্রে নির্বাচনটা একদম পরিকল্পনা আমরা যেহেতু প্রথম ভোট, আমরা চাচ্ছি এমন একটা প্রার্থীকে নির্বাচন করতে যে আমাদের 24-এর প্রার্থীকে নির্বাচন করতে যে আমাদের 24-এর জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করবে এবং নির্বাচিত হওয়ার পরে উন্নয়নশীল কর্মকাণ্ডে বাস্তবায়ন করে কাজ করবে এবং আমাদের দিনের ভোট যেন রাত্রে না হয় এই আশা রেখে আমরা আগামী জাতীয় নির্বাচন জি, অনেক ধন্যবাদ। হিমাদ্রি, আসলে শুনছিলেন আমার আশেপাশে সবই তরুণ প্রজন্মের ভোটার ছিল, তারা আসলে জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে তাদের মতামতগুলো জানাচ্ছিল। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে ভোটারদের মতামত। খালিদ হৃদয়, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আবারও সময় হলো বিরতির, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে। দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন নাগরিক ঐক্য যুগ্ম সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ 1 আসনে 5 দলীয় জোট গণতন্ত্র মঞ্চে মনোনীত প্রার্থী সাকিব আনোয়ার। সাকিব আনোয়ার, আপনাকে স্বাগত মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে। সাকিব আনোয়ার, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে স্টুডিও থেকে? সাকিব আনোয়ার, আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই, সামনে নির্বাচন, সিরাজগঞ্জে যে আসনগুলো দেখলাম আমরা পরিসংখ্যানে বিগত দিনের নির্বাচনে বড় দলগুলোর একটা জয় জয়কার। বর্তমানে ভোটের মাঠে বিএনপি আছে, জামায়াত আছে, বড় দুটি দলের বিপক্ষে আপনাদের দলের অবস্থানটা কি আসলে সেখানে, আর চ্যালেঞ্জ কতটা? স্বাভাবিক, বড় দলের প্রভাব থাকবে, জন্যই তো তারা বড় দল। আর এখন এর আগের যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যানের সাথে এবারের পরিসংখ্যানটা তো ভিন্ন হবে, কারণ আমরা যদি 91 সালের পর থেকে মানে গণতান্ত্রিক যাত্রার কথা আমরা যেটা বলি,
সেখান থেকেও যদি 2008 সাল পর্যন্ত আমরা দেখি, তখন বিএনপি এবং আওয়ামী লীগ দুটো রাজনৈতিক দল ছিল এবং পালাক্রমে তারা ক্ষমতায় এসছে। এখন তো পরিস্থিতিটা আসলে সেই জায়গাগুলো নিয়ে আসলে আমাদের কাজ করাটাও জরুরি। আরেকটা ব্যাপার হলো যে ধরেন একজন সংসদ সদস্য তিনি আইন প্রণেতা হিসেবে কাজ করবেন। এখন ধরেন কারোর যদি কোনো একটা এলাকায় একটা লাঠিয়াল বাহিনী থাকে কিংবা তার অনেক বড় একটা যেটাকে বলা যায় যে গায়ের জোর কিংবা পেশি শক্তি এগুলো রয়েছে, সেগুলোর ভিত্তিতে যদি আপনি আইন প্রণেতা হিসেবে যদি কাউকে সংসদে পাঠাতে চান এবং সংসদে যদি তারা যায়, তাহলে আমরা যে নতুন বাংলাদেশের কথা বলছি, আমরা যে পরিবর্তনের কথা বলছি, সেগুলো আসলে কতটুকু বাস্তবায়ন হবে সেই বিষয় নিয়ে আসলে যথেষ্ট প্রশ্ন থেকে যায়। কারণ একজন আইন প্রণেতা যিনি হবেন তাকে কনস্টিটিউশন তো জানতেই হবে, আইন জানতে হবে, তাকে রুল অফ বিজনেস জানতে হবে, তাকে রুল অফ প্রসিডিউর জানতে হবে। এখন আপনি আপনার রাজপথে কিংবা আপনার এলাকায় হয়তো আপনার অনেক বড় একটা বাহিনী থাকতে পারে, কিন্তু সেটা দিয়ে আপনি যদি পার্লামেন্টে আইন প্রণেতা হিসেবে যেতে চান, তাহলে আসলে ওই নতুন বাংলাদেশের স্বপ্ন ওই জায়গাতেই থেকে যাবে। এটা আসলে শুধুমাত্র মুখের বুলি হয়ে দাঁড়াবে। অর্থাৎ পরিবর্তনের প্রেক্ষাপটের পর পরিবর্তনটা মৌলিক পরিবর্তন সেটা যদি না আসে, তাহলে হয়তো বা সবকিছু মুখের বুলি হবে। আপনার পর্যবেক্ষণ হচ্ছে এটা। সাকিব আনোয়ার, অসংখ্য ধন্যবাদ আজকে মধুমতি ব্যাংক টু পার্লামেন্টে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা এতক্ষণ শুনলাম মনোনীত প্রার্থী এবং সংসদীয় আসনগুলো যারা প্রত্যেকের নির্বাচনী ভাবনার প্রত্যাশার কথা। এবার একটু আইন শৃঙ্খলা বাহিনীর কথা আমরা শুনে আসবো। যেটা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ সুপারের ভাবনাগুলো একটু আমরা শুনে আসবো, তাদের পরিকল্পনা কি। নির্বাচনের যেহেতু একটি উৎসব বা আমেজ তৈরি হয়েছে, এই উৎসবকে সামনে রেখে আমরা সাধারণত সিরাজগঞ্জে কী কী ধরনের ঝুঁকি রয়েছে, কোন আসনে কী ধরনের ঝুঁকি রয়েছে সেগুলো নিরূপণ করেছি। আমাদের প্রয়োজনীয় যে বিষয়টি রয়েছে এই মুহূর্তে গুজব প্রতিরোধ একটা বড় ধরনের কথা। অনলাইনে আমরা যে কোনো ধরনের গুজব এবং গুজব সৃষ্টি করে যে কোনো শান্তিপূর্ণ পরিবেশকে যাতে বিনষ্ট করতে না পারে সেই লক্ষ্যে আমরা গুজবকারীদের চিহ্নিত করা। ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র, শুধু ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র নয়, ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র কখন হয়? যখন ঝুঁকিপূর্ণ ব্যক্তি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের আশেপাশে থাকে। আমরা শুধু কেন্দ্র নয়, ব্যক্তিকে নিরূপণ করছি। তারা ভোটকে যে কোনোভাবে প্রভাবিত করতে চাইবে তাদেরকে কঠোর হাতে দমন করব এবং তাদেরকে এখনই সাবধান করে দিচ্ছি, এই ধরনের কোনো কিছু করার কোনো সুযোগ নেই। দর্শক, এর সাথে শেষ করছি মধুমতি ব্যাংক টু পার্লামেন্ট। এই ছিল আজকের মতো। আগামীকাল দেখা হবে অন্য সংসদীয় আসনে। ভালো থাকুন ডিবিসি নিউজের সঙ্গে।